তাহলে অপবর্তন, তাই না? তাহলে অপবর্তন লাগো, অপবর্তন সৃষ্টির জন্য। আজকে অপবর্তন গেটিং পড়াবো। নেক্সট ক্লাসে অপবর্তন মানে প্রিভিয়াস ক্লাসে, পূর্বের ক্লাসে আমরা অপবর্তন পড়াইছি। আলোর বেঁকে যাওয়াকে অপবর্তন বলা হয়, ঠিক আছে? আজ অপবর্তন গেটিং পড়বো। অপবর্তন সৃষ্টি করার জন্য একটি বিশেষ ব্যবস্থার নাম হচ্ছে গ্রেটিং বা ঝাঁঝরি বলা হয় বাংলায়। তাহলে লাগো অপবর্তন সৃষ্টি করার জন্য, অপবর্তন সৃষ্টি করার জন্যে, অপবর্তন সৃষ্টি করার জন্য একটি বিশেষ ব্যবস্থার নাম গ্রেটিং বা ঝাঁঝরি। গ্রেটিং বা ঝাঁঝরি, ঠিক আছে? এই আর কি অপবর্তন গেটিং। তাহলে অনেকগুলো দেখো সমপ্রস্থের রেখা ছিদ্র পাশাপাশি স্থাপন করলে গেটিং বা ঝাঁঝরি গঠন করা হয়, ঠিক আছে? সমপ্রস্থের কি বলতো, রেখা বা ছিদ্র পাশাপাশি স্থাপন করে গেটিং গঠন করা হয়। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে ভাই এই রেখা বারে কেমন কি করা হয়? এরকম এই যে কাঁচের পাত না হয়, কাঁচ, বোঝা গেল? এই যে এরকম একটা মনে করো এটা একটা কাঁচের টুকরা মানে পাত, তখন কি করা হয় জানো? এখানে এই যে আমি অন্য কালার দিলাম, এইভাবে একটা দাগ টানা হয়। এইভাবে দেখো, এইভাবে দাগ টানা ঝালর সৃষ্টি করা হয়। যে পাশে দাগ টানা হয় এটা অস্পষ্ট হয়ে যায়, ওই মধ্যে তার আলো যাইতে পারে না, বুঝতে পারছো? ওর মধ্যে তো আলো যাইতে পারে না, এভাবে দাগ টানা হয়। ক্লিয়ার কি, বুঝতে পারছো? তাহলে এইভাবে কি করা হয়, অনেকগুলো সমপ্রস্থের, এই প্রস্থ কিন্তু সমান এরকম হবে না যে দাগ টানিছে একটা মোটা চিকন হওয়া যাবে না, সবগুলো দাগ একই রকম হতে হবে, কোনোটা মোটা বা কোনোটা চিকন হওয়া যাবে না। কাছের মধ্যে দাগ টানলে ওগুলো হচ্ছে তোমার অস্পষ্ট হয়ে যায়, ওর মধ্যে তো আলো পাস করতে পারে না। কিন্তু এই যে ফাঁকা যেগুলো আছে, যে কালো ভিতরে যেগুলো আছে, সেগুলো দিয়ে আলো পাস করে। যে এইভাবে অপবর্তনের কি করা হয় বলো তো ভাই, সৃষ্টি করা হয়। এর মধ্যে আলো গেলে আলো বেঁকে যায়, বুঝা গেছে? গ্রেটিং প্রধানত দুই প্রকার, এমসিকিউ আসে, তোমাদের লিখতে হবে। গ্রেটিং প্রধানত দুই প্রকার, ঠিক আছে? গ্রেটিং প্রধানত দুই প্রকার আর কি। গ্রেটিং প্রধানত দুই প্রকার। তাহলে গেটিং সেই দুই প্রকার। সেই গেটিং কি? এক নম্বর যদি বলি আমি, এক নম্বর হচ্ছে নিঃসরণ বা নির্গমন গেটিং। তাহলে প্রশ্ন যদি আসে গেটিং কয় প্রকার, গেটিং হচ্ছে দুই প্রকার এমসিকে। একটা হচ্ছে নিঃসরণ বা নির্গমন গেটিং। নির্গমন গ্রেটিং, ঠিক আছে? ইংলিশে বলা হয় ট্রান্সমিশন গেটিং। ইংলিশ টার্মটাও লিখে রাখো, অনেক সময় লাগতে পারে। ট্রান্সমিশন গেটিং, ট্রান্সমিশন গ্রেটিং। এরপরে দুই নম্বর বলেছে হচ্ছে প্রতিফলন গেটিং। প্রতিফলন গ্রেটিং, তো প্রতিফলন গেটিংকে বলা হয় রিফ্লেকশন গেটিং। রিফ্লেকশন মানে প্রতিফলন, হ্যাঁ। ট্রান্সমিশন মানে নিঃসরণ বা প্রতিসরণ। এখন এটাকে বলো রিফ্লেকশন গ্রেটিং। রিফ্লেকশন গ্রেটিং, রিফ্লেকশন গেটিং। তা আমরা নিঃসরণ গেটিং আলোচনা করব। তোমাদের সিলেবাসে আছে নিঃসরণ গেটিং, প্রথমটা আছে, বোঝা গেল? এটা নিয়ে আলোচনা করব, নিঃসরণ বা নির্গমন গেটিং। লেখা হলে বলো, হ্যাঁ? লেখা হয়েছে? পরের পেজে যাব। জি, আচ্ছা, পরের পেজে গেলাম। তাহলে আমরা এই দুটার মধ্যে কোনটা নিয়ে আলোচনা করব? তোমাদের সিলেবাসে আছে প্রথমটা। তাহলে হচ্ছে গ্রেটিং সৃষ্টির জন্য একটা বিশেষ ব্যবস্থার নাম। দেখো তো, অপবর্তন সৃষ্টির জন্য অনেকভাবে অপবর্তন সৃষ্টি করা হয়, তার মধ্যে এটা একটা পদ্ধতি।
এটা গ্রেডিং পদ্ধতি বা ঝাঁঝরি। এই যে এটা মনে করো প্রায় নেওয়া হয় 1 সেন্টিমিটারের মতন। এর মধ্যে প্রায় অনেকগুলো দাগ থাকে, বুঝা গেছে? 500টা, 200টা বা 100টা এরকম হতে পারে, ঠিক আছে? এই দাগ সংখ্যা যদি এন হয়, দাগ সংখ্যা কত ধরছি? এন, ঠিক আছে? তাহলে একক দৈর্ঘ্যের রেখার সংখ্যা, তাহলে একক দৈর্ঘ্যের দৈর্ঘ্য যদি কত হয়, ডি হয় মনে করো, এই ছোট হাতের ডি দ্বারা প্রকাশ করলাম। এর দৈর্ঘ্য খুবই ছোট হয়, 1 সেন্টিমিটারের মতো হয় আর কি, তার চেয়েও কম হয়। তাহলে একক দৈর্ঘ্যে দাগ সংখ্যা সেটাকে বলা হয়, দেখো তো, এন কে বলা হয় হচ্ছে একক দৈর্ঘ্যের রেখার সংখ্যা। এন মানে হচ্ছে একক দৈর্ঘ্যের রেখার সংখ্যা, একক দৈর্ঘ্যে রেখার সংখ্যা, দৈর্ঘ্যে রেখার সংখ্যা, রেখার সংখ্যা, ঠিক আছে? তাহলে একক দৈর্ঘ্যে রেখার সংখ্যা সেটা কি হবে? এন দ্বারা প্রকাশ করা হয়, ইকুয়াল টু 1/d, ঠিক আছে? তাহলে একক দৈর্ঘ্যের রেখার সংখ্যা এভাবে দেওয়া হয় আর কি। এগুলো আমরা পরে একটু করতেছি। গ্রেডিং এর ডি হচ্ছে দৈর্ঘ্য বরাবর কি বলতো, রেখার সংখ্যা, ঠিক আছে? এই গ্রেডিং এর হচ্ছে ডি মানে হচ্ছে দৈর্ঘ্য বরাবর রেখার সংখ্যা। একটু ভাই এটা একটু ভুল হয়ে গেল, এই যে রেখার সংখ্যা, সরি তোমাদের বলতে একটু ভুলে গেলাম। এটা ডি হচ্ছে এই ডি সেই ডি নয়, তাহলে এটা কি ডি? এই ডিটা হচ্ছে এই যে দাগের সংখ্যা মনে করো। আর এটা একক দৈর্ঘ্য মানে, একক দৈর্ঘ্য মানে 1 সেন্টিমিটারের মতন থাকে, ওটা পুরাটা 1 সেন্টিমিটার, ঠিক আছে? আচ্ছা, এটা আমি পরে করাচ্ছি। এরপরে আমরা আসি নিঃসরণ বা নির্গমন গেটিং। এখানে যাই, যেহেতু সিলেবাসে এটা আছে সেটাতে যাই। সিলেবাসে আছে কি গেটিং? নিঃসরণ, প্রথমটা আছে, ঠিক আছে? নিঃসরণ গেটিং, নিঃসরণ গ্রেটিং, হেডিং দিলাম নিঃসরণ গেটিং, নিঃসরণ গেটিং, বোঝা গেছে? এই আলোক উৎসকে বিশ্লেষণের একটি অতি প্রয়োজনীয় যন্ত্রাংশ হলো অপবর্তন গেটিং। ভাই বোঝা গেল? বিশ্লেষণ করতে হলে এটি অত্যন্ত প্রয়োজন, কিন্তু সেটা হচ্ছে অপবর্তন গেটিং। এর সুচালো অগ্রভাগ বিশিষ্ট হীরার টুকরা দিয়ে একটি স্বচ্ছ সমতলে কাঁচের পাতে দাগ কেটে গেটিং সৃষ্টি করা হয়। তাহলে কিভাবে দাগ সৃষ্টি করা হয়? এটা মনে করো এটা কাঁচ, এই কাঁচের পাত্রে, এদিকে দেখো তো ভাই, এটা কাঁচের ইয়া নিলাম পাতে কি করা হয়? সুচালো হীরা দ্বারা এইভাবে দাগ টানা হয়। দাগ টানলে অস্পষ্ট হয়ে যায়, ওর মধ্যে দিয়ে ইয়া তৈরি হয়, আলোক নিরোধক, অপাক, মানে আলো যাইতে পারে না, তৈরি করা হয়। গেটিং এ প্রতি সেন্টিমিটারে প্রায় 10,000টির কাটা দাগ থেকে, দেখছো? তাহলে কত জিনিস, মনে করো এটা প্রতি সেন্টিমিটার 1 সেন্টিমিটার হলো, তাহলে 1 সেন্টিমিটারে প্রায় দাগ কাটা থাকে, সেন্টিমিটারে দাগ কাটা থাকে প্রায় 10,000-এর মতন দাগ কাটা থাকে। প্রায় কত বলো তো ভাই? 10,000-এর মতন, ঠিক আছে? এরকম অসংখ্য মেশিন দিয়ে কাটা হয়, তো দাগ কাটা থাকে। এবং এর পোস্ত কত হয় জানো? একটা সিডের পোস্ত মানে বুঝিস, এই যে ফাঁকা অংশ, যেটা আমি দাগাচ্ছি, এদিকে দেখো, একটা খালি এটা টিয়া কালার দিয়ে দাগাচ্ছি, এগুলা হচ্ছে সিড, এর মধ্যে দালও যাবে। আমি তো অনেক বড় করে দাগাচ্ছি তোমাদের বোঝার জন্য, এখন তো ওইভাবে দাগানো যাবে না। এই যে এরকম একটা সিডের পোস্ত হয় প্রায়, এদিকে লাগো, একটা সিডের পোস্ত, একটি সিডের পোস্ত, একটি সিডের প্রস্থ, এগুলা এমসিকিউ আসে কিন্তু। এটি সিডের প্রস্থ হয় 10⁻⁴ সেন্টিমিটার, এতই ক্ষুদ্র, দেখছো? 1 সেন্টিমিটারকে প্রায় 10,000টি দাগ টানা হয়, তাহলে একটা সিডের এরকম হয়, ঠিক আছে? তাহলে এখন প্রশ্ন হচ্ছে, তাহলে নিঃসরণ গেটিং কাকে বলে? তাহলে নিঃসরণ গেটিং কাকে বলে সেটা আমরা এখন এখানে লিখবো। নিঃসরণ গেটিং বলা হয় হচ্ছে একে পাশাপাশি স্থাপিত, পাশাপাশি স্থাপিত, পাশাপাশি স্থাপিত অনেকগুলো সমপ্রস্থের সূক্ষ্ম সিট সম্পূর্ণ পাতকে নিঃসরণ গেটিং বলে। তাহলে দেখো, পাশাপাশি স্থাপিত অনেকগুলো সমপ্রস্থের সূক্ষ্ম সিট সম্পন্ন, সূক্ষ্ম সিড সম্পন্ন
সূক্ষ্ম সিড সম্পন্ন পাতকে নিঃসরণ গেটিং বলে। গ্রেটিং বলে, ঠিক আছে। তাহলে নিঃসরণ গেটিং কি পেলাম? পাশাপাশি স্থাপিত অনেকগুলো সমপ্রস্থের সূক্ষ্ম সিড সম্পন্ন, ভাই এটা কিন্তু সিড, সূক্ষ্ম সিড সম্পন্ন। সেই সূক্ষ্ম সিডে দেখছো প্রস্থ দেখছো 10⁻4 সেন্টিমিটার পাতকে নিঃসরণ গেটিং বলে। এটা উপরেরটা গেটিং করা হয়েছে, উপরেরটাই গেটিং করা হয়েছে, ঠিক আছে। হীরার টুকরোতে কাছে কাটা হয়, বুঝতে পারছো? তাহলে এখন সাধারণ কাজের জন্য পরীক্ষাগারে আর এক ধরনের নিঃসরণ গেটিং কিন্তু ব্যবহার করা হয়, বুঝেছে? প্রকৃত রেখাঙ্কিত গেটিং হতে দেখো সেলুলয়েড ফিল্মের ওপর ঢালাই পদ্ধতিতে এটি প্রস্তুত করা হয়, এর নাম হচ্ছে প্রতিলিপি গেটিং। আমরা যেটা কি করি বলতো, পরীক্ষাগারে আরেক ধরনের ব্যবহার করি, সেটার নাম হচ্ছে প্রতিলিপি গেটিং। পরীক্ষাগারে যেটা ব্যবহার করা হয়, এদিকে লাগো, পরীক্ষাগারে এটা কিন্তু আরো টেকসই এবং দামে কম। পরীক্ষাগারে আরেক ধরনের গেটিং ব্যবহার করা হয়। তাহলে এটা কি হয়? সেলুলয়েড ফিল্মের উপর কি করা হয়? ঢালাই পদ্ধতিতে এই গেটিং প্রস্তুত করা হয়, উপরে ঢালাই করা হয়। এরকম মনে করো সেলুলয়েড তো আলো যাবে, ওর মধ্যে এরকম একটা মনে করো এই ব্যারিয়ার তৈরি করা হয়। এর নাম হচ্ছে, পরীক্ষাগারে যেটা ব্যবহার করা হয় গেটিং, সেটার নাম হচ্ছে প্রতিলিপি গেটিং। প্রতিলিপি গেটিং। এমসিকিউর জন্য দরকার, ঠিক আছে। এখন প্রশ্ন আসতে পারে, পরীক্ষাগারে যে গেটিং ব্যবহার করা হয় সেলুলয়েড ফিল্মের উপর, তাকে কি বলা হয়? একে প্রতিলিপি গেটিং বা রেপ্লিকা গেটিং বলা হয়, ইংলিশে বলা হয় রেপ্লিকা, ইংলিশটা আমরা জানবা, রেপ্লিকা গ্রেটিং। ঠিক আছে, এবার আসি গেটিং ধ্রুবক না একটু কাজ করি, পরের পেজে গেলাম। গ্রেটিং ধ্রুবক হেডিং দাও, গ্রেটিং ধ্রুবক লেখো। লেখা হচ্ছে গ্রেটিং ধ্রুবক। গ্রেটিং ধ্রুবক, ঠিক আছে। তাহলে গ্রেটিং ধ্রুবককে একটু পড়াচ্ছে, এদিকে দেখো। তাহলে গ্রেটিং কিন্তু আমরা দেখলাম কি দেখলাম, এই গেটিং ছিল এরকম সিস্টেম, সিস্টেম ছিল এরকম একটা কি ছিল, কাঁচের পাত। এই কাঁচের পাতকে কি করা হয়েছিল? হীরা, ধারালো হীরা দ্বারা কি করা হয়েছিল বলো তো ভাই? সূক্ষ্মভাবে কাটা হয়েছিল সবগুলো, বুঝতে পারছো? এমনভাবে কাটা হয়েছিল, একটু যদি দেখাই, এই যে এইভাবে সূক্ষ্মভাবে কাটা হয়েছিল, কারণ একটা ব্যারিয়ার তৈরি করা হয়েছে, এর মধ্যে আলো পাস করতে পারে না। যে জায়গায় কাটা নাই সেটা স্বচ্ছ থাকে, ওই দিক দিয়ে আলো পাস করে। এবং এই প্রত্যেকটা গ্রেটিংয়ের প্রস্থ কিন্তু সেম, সেটা হচ্ছে 10⁻4 সেন্টিমিটার। এটা পুরাটার দৈর্ঘ্য কিন্তু 1 সেন্টিমিটার। এই 1 সেন্টিমিটারের মধ্যে প্রায় 10,000টা এরকম দাগ টানা থাকে। কত হাজার? 10,000। এর দৈর্ঘ্য কিন্তু ভাই এদিকে দেখো, এই থেকে এই দৈর্ঘ্য, এই থেকে মনে করো এই দৈর্ঘ্য হচ্ছে 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার। ক্লিয়ার? আচ্ছা, তাহলে 1 সেন্টিমিটার। এখন আমরা দেখব কোন একটি, দেখো কোন একটি সিডের শুরু থেকে পরবর্তী সিডের শুরু পর্যন্ত দূরত্বকে কি বলা হয় বলো তো ভাই? গ্রেডিং ধ্রুবক বলা হয়। তাহলে একটা সিডের কোথায় থেকে বলো তো ভাই? শুরু থেকে। এই একটা সিডের শুরু কোথায় আছে? এদিকে দেখাই তোমার, দেখো এটা একটু বড় করতেছি, হ্যাঁ। এই সিডের মনে করো, এটা মনে করো এই সিডের শুরু, শুরু থেকে দেখো তো পরবর্তী সিডের শুরু পর্যন্ত, এই যে এখান থেকে শুরু থেকে, এই মনে করো এই শুরু থেকে, এই যে এই শুরু থেকে এই পরবর্তী সিডের শুরু পর্যন্ত, এই যে মাঝখানে যে এতটুক জায়গা, এটাকেই বলা হয় গেটিং ধ্রুবক বলা হয়। এতটুক কতটুক ফাঁকা, সেটাই হচ্ছে গেটিং ধ্রুবক। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা যাই গ্রেটিং ধ্রুবক। তাহলে এখন লেখো তো ভাই গ্রেটিং ধ্রুবকের একটু ইয়ে আর কি। গেটিং ধ্রুবক যে কোনো একটি সিডের
যে কোনো একটি সিডের শুরু থেকে পরবর্তী সিডের শুরু পর্যন্ত দূরত্বকে গ্রেটিং ধ্রুবক বলা হয়। গ্রেটিং ধ্রুবক বলা হয়। ঠিক আছে, তাহলে কি হলো, কোনো একটি সিডের শুরু থেকে পরবর্তী সিডের শুরু পর্যন্ত দূরত্বকে গ্রেটিং ধ্রুবক বলা হয়। ঠিক আছে, তোমরা আরেকভাবে বলতে পারো ভাই, তাহলে বলতে হবে কি, যে কোনো একটি সিডের শেষ প্রান্ত থেকে পরবর্তী সিডের শেষ প্রান্ত পর্যন্ত দূরত্বকে গ্রেটিং ধ্রুবক বলা হয়। তোমার যদি পছন্দ না হয় এটা, যদি মনে হয় ভাই শুরু থেকে নেবো না শেষে থেকে নেবো, ঠিক আছে, এটা মনে করে এরকম সিড আছে, এই সিডের তুমি যদি শুরু থেকে নাও এটারও শুরু থেকে নিতে হবে, এটা যদি শেষ থেকে নাও এটার নিচে শেষ থেকে নিতে হবে। ঠিক আছে, তুমি এটা লিখতে পারো, কোনো সিডের শেষ প্রান্ত থেকে পরবর্তী সিডের শেষ প্রান্ত দূরত্বকেও গ্রেটিং বলা হয়, এটা তোমার ইচ্ছা। এখন আমরা এর ব্যাখ্যাটা একটু দিই, এদিকে দেখো, আমরা আসি হচ্ছে ক্যালকুলেশনে যাবো আর কি, এখান থেকে প্রশ্ন আসে, তার ব্যাখ্যাটা এদিকে দেখো। ব্যাখ্যাটা কি করব, একটি গ্রেটিং এর প্রতিটি সিডের বেদ বা প্রস্থ ধরলাম এর আগে যখন তোমাদের অপবর্তন পড়ালাম, ওই একটা সিডের প্রস্থ কত ধরেছিলাম, ছোট হাতের এই প্রকাশ করেছিলাম না। আর যখন তোমাদের কি করেছিলাম, ইয়াং এর ডি সিড পরীক্ষা, তখন দুইটা সিড ছিল, দুইটা সিডের মধ্যবর্তী দূরত্বকে ছোট হাতের ডি দিছিলাম। তাহলে এখন লেখো, মনে করি ধরে নিলাম আর কি, মনে করলাম একটি গ্রেডিং এর প্রতিটি সিডের বেদ বা প্রস্থ হচ্ছে ইকুয়াল টু একটি গ্রেডিং এ প্রতিটি সিডের বেদ বা প্রস্থ ধরলাম হচ্ছে ছোট হাতের, ঠিক আছে, প্রতিটি রেখার বেদ বা প্রস্থ, এটা সিডের বেদ কিন্তু ভাই, সিড মানে বুঝিছো, এই সিড মানে এখন তোমাদের একটু বুঝাই দিই, এটা মোটা করে দাঁড়াও, এটা রেখার দৈর্ঘ্য আর সিডের দৈর্ঘ্য সেম, এরকম দেখো, এরকম মনে করো, রেখার দৈর্ঘ্যগুলো সব সেম। এই যে কাছের উপরে হীরা দিয়ে এভাবে দাগাইছি, এই যে রেখাগুলো কাটছি, এই রেখার যতটুকু দৈর্ঘ্য তার নাম বলা হয় হচ্ছে, এদিকে দেখো তো ভাই, রেখার প্রস্থকে বলা হয় ডি, আর সিড মানে এই যে ফাঁকা অংশটা, এই যে ফাঁকা অংশটাকে বলা হয় হচ্ছে এ। ঠিক আছে, এই দাগের যে পুরুত্ব, যে দাগ যেটা কাটা হয়েছে এর হচ্ছে দূরত্বকে কি দ্বারা প্রকাশ করা হয়, ডি দ্বারা, এই এতটুকু ডি, আর এই যে ভিতরে যে ফাঁকা অংশ এটা এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে প্রতিটি রেখা বেদ বা প্রস্থ, এবার লাগো প্রতিটি রেখার বেদ বা প্রস্থ, প্রতিটি রেখার বেদ বা প্রস্থ বি দ্বারা প্রকাশ করি, ডি না দিই কারণ অন্য জায়গায় ডি ব্যবহার করতে হবে। তাহলে আমরা এটা দিলাম হচ্ছে বি দ্বারা প্রকাশ করলাম, এই যে কতটুক মোটা, এই দাগগুলা কতটুক মোটা সেটা হচ্ছে বি দ্বারা প্রকাশ করলাম। ঠিক আছে, এরপরে যদি আর একটা দাগ থাকে এরকম, এটাও হবে বি, আর মাঝখানে যে ফাঁকাগুলো আছে এই ফাঁকাগুলো হচ্ছে কি বলতো ভাই, এগুলো সিডের প্রস্থ হচ্ছে, আর এই যে দাগের প্রস্থ হচ্ছে বি দ্বারা প্রকাশ করলাম। ঠিক আছে, বি। তাহলে আচ্ছা, প্রতিটি রেখার বেদ বা প্রস্থ হচ্ছে বি, ক্লিয়ার। এবার গ্রেটিং ধ্রুবক কত হবে, এই একটা দাগের শুরু থেকে পরের দাগের শুরু পর্যন্ত, ভাই দেখো তো, কারণ প্রশ্ন হচ্ছে ভাই কিভাবে শুরু বুঝবো, এখানে তোমাদের দেখাচ্ছি, দেখো এখান থেকে শুরু হয়েছে, যেখান থেকে শুরু হয়েছে, শুরু হলে পরের দাগের শুরু কোথায়, এই পর্যন্ত। তাহলে এখানে কতটুক পড়লো বলো তো, এখানে এ আছে এবং এখানে কি আছে, বিও আছে, দুইটা, এই যে রেখা পর্যন্ত বি আর উপরের হচ্ছে এটা পর্যন্ত এ। ঠিক আছে, তাহলে প্রতিটি
এখন আমরা এটা লিখতে পারি গ্রেটিং ধ্রুবক, তাহলে কত হবে? গ্রেটিং ধ্রুবক মানে কি বলেই তো বললাম, কোনো সিডের শুরু থেকে অপর সিডের শুরু পর্যন্ত যে দূরত্ব সেটাই হচ্ছে গ্রেটিং ধ্রুবক, অথবা কোনো সিডের শেষ থেকে অপর সিডের শেষ পর্যন্ত, এই শেষ থেকে যদি ধরো অপর সিডের শেষ পর্যন্ত এই পর্যন্ত ধরা লাগবে, তাহলে কি হবে? এ প্লাস বি হবে না? এ প্লাস বি হবে কিন্তু, বুঝতে পারছো? এই যে এটার দেখো তো শুরু থেকে এটার শুরু পর্যন্ত নিছি, এই দাগের দৈর্ঘ্য হচ্ছে বি আর এই যে এই ফাঁকাটা হচ্ছে এ, তাহলে এ প্লাস বি, তাহলে গ্রেটিং কত হবে? গ্রেটিং ধ্রুবক, তাহলে আমরা এখানে লিখি গ্রেটিং ধ্রুবক, এখানে লিখলাম হচ্ছে গ্রেটিং ধ্রুবক, গ্রেটিং ধ্রুবক, ঠিক আছে? তাহলে গ্রেটিং ধ্রুবক ডি ইকাল টু কত হবে? এ প্লাস বি, ঠিক আছে? তো ডি কে অনেক সময় দেখো গ্রেটিং উপাদানও বলা হয়। একটা জিনিস মনে রাখো, কোনো কোনো বই দেখো অঙ্ক করার সময় এটা তোমাকে জানতে হবে, তোমাকে পড়ে গেলে গ্রেটিং ধ্রুবক, বুঝে গেছে? এখন তুমি মনে করো অঙ্কতে দিও আছে মনে করো গেটিং উপাদান, তো ডি কে অনেক সময় এটা লিখতে হবে ভাই, যে গেটিং ধ্রুবক কে বা ডি কে অনেক সময় গ্রেটিং উপাদানও বলা হয়, এর নিচে লিখে দিলাম ডি কে অনেক সময় গ্রেটিং উপাদানও বলা হয়, গ্রেটিং উপাদানও বলা হয়, রাইট? ওকে, তাহলে এটা হলে এবার আমরা আসি গ্রেটিং ডি এর দৈর্ঘ্যে, দেখো তো একটা, তাহলে দেখো তো ভাই গ্রেটিং ডি দৈর্ঘ্যে রেখার সংখ্যা কত? কি বলে ভালো করে দেখালাম, গ্রেটিং মানে এখানে রেখার সংখ্যা কয়টা হবে? এই যে এর শুরু থেকে এর শুরু পর্যন্ত, তাহলে রেখা তো একটাই, যে একটাই দাগ পড়ে এর মধ্যে, এটা তো ফাঁকা, সিট তো ফাঁকা, এখানে তো রেখা নাই, এই দেখো তো দাগের শুরু থেকে পরবর্তী দাগের শুরু পর্যন্ত এতটুকু একটা ফাঁকা পড়ে, ফাঁকা মানে হচ্ছে সেটা সিট আর একটা দাগ পড়ে, ঠিক আছে? সেটাই বলা হয়েছে আর কি। এখন প্রশ্ন হচ্ছে গেটিং দৈর্ঘ্য, গেটিং এর দেখো তো ডি দৈর্ঘ্যে রেখার সংখ্যা একটি, তাহলে গেটিং এর লিখলাম এখানে গ্রেটিং এর ডি দৈর্ঘ্যে রেখার সংখ্যা একটি, রেখার সংখ্যা একটি, ঠিক আছে? আচ্ছা, তাহলে একক দৈর্ঘ্যের রেখার সংখ্যা কত? ডি দৈর্ঘ্যে যদি এত হয়, তাহলে একক দৈর্ঘ্যে এদিকে দেখো তো একক দৈর্ঘ্যে রেখার সংখ্যা হবে 1/d, ডি দৈর্ঘ্যে যদি এত হয়, তাহলে একক দৈর্ঘ্যের রেখার সংখ্যাকে বড় হাতের এন দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? বড় হাতের এন দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এখানে লিখলাম একক দৈর্ঘ্যের রেখার সংখ্যা, অতএব একক দৈর্ঘ্যের রেখার সংখ্যা, একক দৈর্ঘ্যে রেখার সংখ্যা, n ইকাল টু কি হবে? 1/d, ঠিক আছে? তাহলে এখন প্রশ্ন হচ্ছে গ্রেটিং এর এ প্লাস বি ব্যবধানে অবস্থিত দুইটি বিন্দুকে বলা হয় অনুরূপ বিন্দু, তাহলে গ্রেটিং এ প্লাস বি ব্যবধানে অবস্থিত দুইটি বিন্দুকে বলা হয় হচ্ছে অনুরূপ বিন্দু, তাহলে এ প্লাস বি মানে কি? আমি আবার দেখাই দিচ্ছি ভাই, এ প্লাস বি মানে হচ্ছে এই যে ফাঁকা অংশটাকে এ বলা হয়, সিডের প্রস্থ এ, আর এই যে দাগ কাঁচের উপর হীরা দ্বারা দাগ কাটা হয়, সুচালো হীরা দ্বারা, এই দাগের শুরু থেকে এই দাগের শুরু পর্যন্ত একটা দাগ পড়ে, আর একটা কি বলা হয় বলো তো ভাই? একটা বলা হয় হচ্ছে এইদিকে দেখো একটা সিডের প্রস্থ এ আর দাগের প্রস্থ হচ্ছে বা বেদ হচ্ছে বি, এই দুইটা মিলে একে বলা হয় এ প্লাস বি, এটাকে বলা হয় গ্রেটিং কি বলা হয়? ধ্রুবক বলা হয়। গ্রেটিং ধ্রুবক আমরা কি দ্বারা প্রকাশ করছি? গেটিং ধ্রুবক ডি দ্বারা প্রকাশ করছে, ডি ইকাল টু তাহলে কত হবে? এ প্লাস বি, সেটাই কিছুক্ষণ আগে লিখলাম, গেটিং ধ্রুবক যে ডি দ্বারা প্রকাশ করেছে, ডি ইকাল টু হবে এ মানে সিডের প্রস্থ প্লাস একটা দাগের প্রস্থ বি, এটা হচ্ছে গ্রেটিং ধ্রুবক, ঠিক আছে? এই ব্যবধানে এর মধ্যে যদি যে কোনো দুইটা তুমি যদি বিন্দু নাও, এই দুইটা বিন্দুকে বলা হয় অনুরূপ বিন্দু, ঠিক আছে? দুইটি বিন্দুকে বলা হয় অনুরূপ বিন্দু, এটা কিন্তু এমসিকিউ গুরুত্বপূর্ণ আসার জন্য, এগুলো মেডিকেলের মধ্যে ঢোকায় দেয় অনেক সময়, ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখে দিলাম এরকম গ্রেটিং এর
গ্রেটিং এর এ প্লাস বি ব্যবধানে এ প্লাস বি ব্যবধানে দুইটি দেখো তো বিন্দুকে বলা হয় অনুরূপ বিন্দু বা করেসপন্ডিং পয়েন্ট। ব্যবধানে দুইটি বিন্দুকে কি বলা হয় মনে রাখবা অনুরূপ বিন্দু। অনুরূপ বিন্দু বা ইংলিশে বলা হয় কি বলো তো ভাই? করেসপন্ডিং পয়েন্ট। করেসপন্ডিং পয়েন্টস, ঠিক আছে? এটা বলা হয় আর কি, এটা আমরা দেখলাম। এরপরে দেখো তো ভাই সমতল নিঃসরণ গেটিং কর্তৃক অপবর্তন। এইবারে যাই, পরের পেজে গেলাম, হেডিং দাও পরের পেজে, সমতল নিঃসরণ গেটিং কর্তৃক অপবর্তন, সেটা আমরা দেখব। সমতল নিঃসরণ গ্রেটিং কর্তৃক অপবর্তন। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম সমতল নিঃসরণ গেটিং কর্তৃক অপবর্তন, এই আর কি। তাহলে আমরা যদি একটা এইদিকে দেখো তো ভাই নিঃসরণ কয়েকটা দাগ দেখালাম তোমাদের, ঠিক আছে? এখানে একটা দাগ অঙ্কন করি। এটা মনে করো এইভাবে একটা দাগ, এটা একটা দাগ, এটা একটা দাগ, এটা একটা দাগ। এখন প্রশ্ন হচ্ছে এইদিকে দেখো ভাই, এই উপরের এটা হচ্ছে সিড, এদিকটা মনে করো আলোক রশ্মি যাচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে কিন্তু ভাই সিড, এটা সিডের দৈর্ঘ্য, একটু ভালো করে লক্ষ্য করবা। এদিকে চারটা দাগ দেখালাম, দাগানোর মধ্যে এটা হচ্ছে মনে করো তোমাদের দাগায়েরি, এটা হচ্ছে মনে করো সিড, আর এটা হচ্ছে মনে করো এর প্রস্থ। ওই যে বললাম না দাগ, এর উপর দাগ টানা হয়েছে, কি দ্বারা? হীরার দ্বারা দাগ টানা হয়েছে। তাহলে এর প্রস্থ কত বলেছিলাম? যেটা দাগ টানা হয়নি, সিডের প্রস্থ বলেছিলাম তোমাদের এ, আর দাগের প্রস্থ এর নাম দিয়েছিলাম কি? দাগের প্রস্থকে বলেছিলাম বি, ঠিক আছে? তাহলে এভাবে যদি একটা লেন্স লাগানো হয়, এভাবে যে আলোক রশ্মি যায়, যে এই সাইড দিয়ে আলোক রশ্মি যাবে, কিন্তু এই যে সাইড দিয়ে সিডের পাশ দিয়ে যাবে, এভাবে আলোক রশ্মি যদি লাগানো হয়, একটা পর্দার উপর যদি আলো ফেলি, একটা পর্দা অঙ্কন করি, এরকম একটা পর্দা দিলাম, দিয়ে একটা উত্তল লেন্স ব্যবহার করলাম, মনে করো উত্তল লেন্স। এইভাবে একটা উত্তল লেন্স যদি এদিকে দিই, এরকম উত্তল লেন্স, যদি ভালো হলো না উত্তল লেন্স, ঠিক আছে? এরকম আর কি, এটা মিশিয়ে দিই একটু, এই যে উত্তল লেন্স এরকম দিলাম, উত্তল লেন্স। তাহলে এখানে কি হবে? আলো যাবে এই জায়গায়, এই জায়গায় গেল, এখান থেকে আসলো এই জায়গায় গেল, এই ধারি দিয়ে যে আলোটা আসবে, কারণ ভাই এই যে দাগের মধ্যে যেটা অস্বচ্ছ, এর মধ্যে আলো আসতে পারবে না, ধার দেওয়া যাবে, ধার এই মনে করো শেষ প্রান্ত দিয়ে এখানে আলো আসলো, সব শেষ প্রান্ত নিলাম সবারই। প্রথম দেখো তো উপরেরটা কি? সিড, সিডের প্রস্থ হচ্ছে এ, আর নিচে দাগ যেটা টানিছে, এই যে মাঝখানে দাগ, এটা দাগ আছে, দাগের প্রস্থ মানে এটাতে আলো পাস হতে পারে না, এটা ঝাপসা হয়ে যায়, ঠিক আছে? এর প্রস্থ বি, আবার সিডের প্রস্থ এ, সবগুলোর দেখো ধার দেয়, প্রথমটা শুরু করেছি, প্রথমটা একটা রশ্মি নিয়েছি, শেষে একটা নিছি, এর আবার প্রথমে নিছি, এর আবার শেষে নিছি, ঠিক আছে? তো এইভাবে আমরা দাগ টানছি, এই বরাবর মনে করো একটা এই যে আর কি দাগ হবে, ঠিক আছে? আচ্ছা, নীল এখানে এই যে এক জায়গায় আলো কেন্দ্রীভূত হবে, উত্তর লেন্সের কাজ হচ্ছে এক জায়গায় সবগুলা প্রধান ফোকাসে কি করবে? জড়ো করবে, ঠিক আছে? আলো এই জায়গায় কেন্দ্রীভূত করবে, এই বিন্দুর নাম দিলাম পি বিন্দু, বুঝে গেল? আর এখান থেকে এই বিন্দুর নাম দিলাম এ বিন্দু, আর এই বিন্দুর নাম দিলাম মনে করো হচ্ছে বি, এই যে এখানে অন্য কালার ব্যবহার করি, এই বিন্দুর নাম দিলাম হচ্ছে বি বিন্দু,
ঠিক আছে। আর এই বিন্দুর নাম দিলাম হচ্ছে সি বিন্দু, আর এই বিন্দুর নাম দিলাম হচ্ছে ডি বিন্দু। 4টা জায়গায় থেকে 4টা আলোক রশ্মি গেছে। এবং এইখান থেকে এখানে যদি দাগাই, যে সমান করে যদি দাগাই, ঠিক আছে, সেটা হবে হচ্ছে এর নাম দিলাম এ আর এর নাম দিলাম হচ্ছে এন। এই যে এন, এই প্রত্যেকটা যে কোণ তৈরি করেছে দেখো তো, সোজাসুজি গেলে যাওয়ার কথা ছিল এইদিকে, আলো তো বাঁকে গেছে প্রত্যেকটা। এই যে আলো যে বাঁকে গেছে, যে কোণ তৈরি করে সেই কোণের নাম হচ্ছে থিটা। আলোর বেঁকে যাওয়াকেই তো অপবর্তন বলা হয়। সেই অপবর্তনটা আমরা সৃষ্টি করেছি, এবার গেটিং পদ্ধতিতে করতেছি। এটা থিটা, এটা থিটা, এটাও কি হবে, থিটা হবে। বোঝা গেল? নাম দিলাম হচ্ছে লেন্স। এর এই পয়েন্টের নাম দিলাম মনে করো এল। এই পাশ দিয়ে যেটা পাস আছে তার নাম দিলাম মনে করো ই। তারপরে যেটা পাস আছে তার নাম দিলাম হচ্ছে এফ। এভাবে দিলাম আর কি। এটা জি, আর এটা দিলাম হচ্ছে এইচ। এভাবে পি বিন্দুতে পাস হয়েছে। কিন্তু হওয়ার কথা ছিল কোথায় বলো তো ভাই? হওয়ার কথা ছিল মনে করো এরকম আরো বিন্দু, কোনো জায়গায় আলো, কোনো জায়গায় কি বলতো অন্ধকার, আমরা পাইছি আর কি। মনে করো এটা হচ্ছে পর্দা, স্কিন, ঠিক আছে। কোন জায়গায় আলো পাবো আর কোন জায়গায় অন্ধকার পাবো সেটা নির্ভর করবে পথ পার্থক্যের উপরে। বুঝা গেল? এবার প্রশ্ন হচ্ছে ভাই, আমরা যদি ধ্বংসাত্মক কোনো জায়গায় ব্যতিসার হয় সেখানে অন্ধকার পাবো, আর গঠনমূলক ব্যতিসার হলে কি পাবো ভাই বলো তো? আলো পাবো, ঠিক আছে। এখন হচ্ছে এ দেখো তো ভাই, এ হতে অপবর্তিত রশ্মি সময়ের উপর এ কে এম এন লম্ব টানি, ওই যে যেটা টানিছি, বুঝা গেছে? আচ্ছা, তোমাদের আরো সহজভাবে বোঝাই, এদিকে দেখো, এটা একটু ছোট করি আর কি। নিঃসারণ, সমতল নিঃসারণ গেটিং কর্তৃক অপবর্তন। তো এই জায়গায় পি বিন্দু আমরা কাজ করি। এর আগে তো তোমাদের পড়াইছি অপবর্তন, সেটা নিয়ে আমরা কাজ করব। যদি ভাই পথ পার্থক্য আমরা দেখব, ঠিক আছে, পথ পার্থক্য কত ছিল? এই ডি ইকাল টু, এখন দেখো তো ভাই উজ্জ্বল আলো নিয়ে আমরা কাজ করি, ঠিক আছে। আর তোমাদের হচ্ছে এই যে উজ্জ্বল আলো নিয়ে কাজ করব, আর হচ্ছে কি নিয়ে কাজ করব? অন্ধকার আলো নিয়ে কাজ করব। তো প্রথমে আমরা আসি উজ্জ্বল আলো নিয়ে কাজ করি, ঠিক আছে। চরম বিন্দু পি বিন্দুতে উজ্জ্বল আলো যদি হয়, এই পি বিন্দুতে কি আছে আমি জানি না, মনে করো একবার ধরে নিলাম উজ্জ্বল আলো। উজ্জ্বল আলো মানে হচ্ছে আলোক ডোরা, উজ্জ্বল আলোক ডোরা হবে, আলোক ডোরা আছে মনে করো। তাহলে ভাই আমরা তো জানি পথ পার্থক্য কি আছে, সূত্র কিন্তু এটা জানতাম। ডি সাইন থিটা ইকাল টু কত হলে বলো তো উজ্জ্বল পাবো? মনে আছে এন ল্যামডা হলে কি পাইতাম আমরা বলো তো? এখানেও কিন্তু ব্যতিসার ঘটেছে। কি ঘটেছে? ব্যতিসার। এই যে, আর তোমরা যখন এর আগে করেছিলাম অপবর্তন, তখন করেছিলাম প্রথমটা লাস্টের টানে কাজ করেছিলাম, কিন্তু আজকে তা করিনি। প্রথম এবং ওই যে লাস্টের টানে কাজ করেছিলাম সবসময়, অলওয়েজ। তখন কিন্তু আর উল্টা ছিল। তখন ডি সাইন থিটা ইকাল টু, বুঝতে পারছো? ডি সাইন থিটা ইকাল টু ব্রাইটনেস কত ছিল? 2n+1 ল্যামডা ডিভাইডেড বাই 2a। তখন হচ্ছে আমরা ব্রাইটনেস পাচ্ছিলাম, বা এ সাইন থিটা ইকাল টু 2n+1 ল্যামডা ডিভাইডেড বাই 2 ছিল, সেই জায়গাগুলোতে উজ্জ্বল আলো পাচ্ছিলাম। কিন্তু এখানে হচ্ছে আমরা এই যে দুইটা বিন্দু নিয়ে কাজ করতেছি, মাঝখান থেকে এই দুইটা নিয়ে, এই যে দুইটা যাচ্ছে, এই দুইটা দিয়ে যে কাজটা হচ্ছে, সেই কাজটা এখানে যদি ভাই দেখো তো উজ্জ্বল আলো পাইতে চাই, তাহলে অবশ্যই এইদিকে দেখো তো ভাই পথ পার্থক্য বা ডেল এক্স, এই পথ পার্থক্য ইকাল টু ডেল এক্স ছিল, কিন্তু পড়াইছিলাম ডেল এক্স ইকাল টু ডি সাইন থিটা ইকাল টু এন ল্যামডা হতে হবে, যেখানে এন এর মান কত থেকে শুরু হবে? এন এর মান 0 থেকে শুরু হবে, ঠিক আছে। তো এভাবে যদি আমরা করি, এইদিকে দেখো, এইবার তাহলে এখানে কি কি পাবো? এন এর মান কত হতে হবে বলো তো ভাই? এন এর মান 0 থেকে শুরু হবে, 0 মানে হচ্ছে কেন্দ্রে উজ্জ্বল আলো, 1 2 3, এই ডট 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 এগুলো পাবো, এই জায়গাগুলোতে উজ্জ্বল আলো পাবো। তোমরা কি এটা বুঝিছো? তাহলে পথ পার্থক্য। এখন প্রশ্ন হচ্ছে ডি মানে কি ছিল ভাই? এই কি বলে পড়াইছি, ডি মানে এখানে ছিল হচ্ছে অপবর্তন গেটিং। গেটিং মানে ছিল এ প্লাস বি। ডি মানে এর সাথে কি দেব? সাইন থিটা ইকাল টু কত দেব? এন ল্যামডা, ঠিক আছে। তারপরে কত দেব? এখানে দেখো তো ভাই সাইন থিটা ইকাল টু কি হবে বলো? সাইন থিটা ইকাল টু হবে এন ল্যামডা ডিভাইডেড বাই এ প্লাস বি, ঠিক আছে। কোণ যদি খুব ক্ষুদ্র হয় তাহলে শুধু থিটা লাগা যায়, এবং আবার কি করা যায়, কোণ যদি খুব ছোট হয় সাইন থিটাকে ট্যান থিটা লাগা যায়, ঠিক আছে। এটা আমরা একটু পরে দেখতেছি। এবার প্রশ্ন হলো আমরা অন্ধকার বিন্দু কোথায় পাবো? অন্ধকার বিন্দু যেখানে পাবো, এইদিকে দেখো তো ভাই, এবার দিয়ে হচ্ছে অন্ধকার বিন্দু তোমাদের দেখাই। অন্ধকার ডোরা,
অন্ধকার ডোরা এগুলো কিন্তু ডিটেলস করাইছি আগে। অন্ধকার ডোরা কোথায় পাবো? অন্ধকার ডোরা এই জায়গায় পাবো, এইদিকে দেখো। অন্ধকার ডোরা পাবো হচ্ছে যদি পথ পার্থক্য ডেল এক্স ইকাল টু কত হয়, 2n মাইনাস 1 ল্যামডা ডিভাইডেড বাই 2, এবং যেখানে n কিন্তু শুরু হবে ভাই মাইনাস দিয়ে শুরু করেছি, n শুরু হবে 1 থেকে, 2 3 4 ডট 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 1 বসালে কি পাবো? প্রথম অন্ধকার ডোরা। 2 বসালে পাবো দ্বিতীয় অন্ধকার ডোরা। তুমি যদি প্লাস দাও n এর মান 0 থেকে শুরু হবে। তাহলে এখন ডেল এক্স মানে কি? পথ পার্থক্য ডেল এক্স মানে হচ্ছে ডি সাইন থিটা ছিল ইকাল টু 2n মাইনাস 1 ল্যামডা ডিভাইডেড বাই 2। তাই আমি আবারও বলতেছি, অনেক বইয়ে যে মাঝখানে প্লাস দেওয়া আছে, প্লাস দেওয়া থাকলে n এর মান 0 থেকে শুরু হবে। আমি যেহেতু মাইনাস দিয়ে শুরু করছি, তাহলে n এর মান 1 থেকে শুরু হবে। তাহলে ডি মানে এখানে কি ভাই বলো তো? ডি মানে আমরা জানি অপবর্তন গেটিং এ প্লাস বি সাইন থিটা ইকাল টু, এই জায়গাগুলোতে তাহলে দেখো তো অন্ধকার ডোরা পাবো। পথ পার্থক্য যদি এটা হয়, তাহলে আমরা হচ্ছে এই জায়গাগুলোতে অন্ধকার ডোরা পাবো। ক্লিয়ার কি? বুঝতে পারছো? কোনো প্রশ্ন কারো? আচ্ছা, কারো প্রশ্ন নাই? তাহলে আমরা পরে চলে যাই। এদিকে দেখো, তাহলে কোথায় কোথায় পেলাম? হ্যাঁ, কেউ কিছু বললা? এটা পাবো হচ্ছে কি ডোরা? উজ্জ্বল ডোরা, ব্রাইট। আর এটা পাবো হচ্ছে যে অন্ধকার ডোরা, অন্ধকার, ডার্ক। ঠিক আছে, ডার্ক পাবো। তো উজ্জ্বল দেখলাম, অন্ধকার দেখলাম। এখন ভালো করে জানো ভাই, এই উজ্জ্বলের যদি 0 বসাই, 0 মানে হচ্ছে সেন্ট্রাল ব্রাইটনেস সিবি, আর 1 বসালে প্রথম ব্রাইটনেস, 2 বসালে দ্বিতীয় ব্রাইটনেস, এগুলো পাবো ডোরা। ঠিক আছে, এটা আমরা দেখাইছিলাম অপবর্তনে। অপবর্তনে আলো বেঁকে যায়, এবং অপবর্তনে একটা থাকে, মনে করো মাঝখানে যেটা থাকে সেটাই হচ্ছে, যদি একটা সিডের জন্য হয়তো মাঝখানে কেন্দ্রে উজ্জ্বল আলো বড় ছিল, কিন্তু একটা সিডের জন্য এখানে হচ্ছে না। এখানে 1 সেন্টিমিটারে অসংখ্য তোমার কি করা আছে, দাগ কাটা আছে, প্রায় 10,000। বুঝতে পারছো? তাহলে এখন প্রশ্ন হচ্ছে আমরা যেটা কাজ করতে পারি, এইদিকে দেখো তো ভাই, উজ্জ্বল আলোর জন্য কি করতে পারি? পরের পেজে গেলাম, এখানে লেখা ছিল এরকম। তাহলে গেটিং এর প্রতি একক দৈর্ঘ্যে n সংখ্যক রেখা থাকে। তাহলে প্রতি একক দৈর্ঘ্যে কত সংখ্যক রেখা থাকে গ্রেটিং এর? কিছুক্ষণ আগেই দেখাইছিলাম, গ্রেটিং এর প্রতি একক দৈর্ঘ্যে কত সংখ্যক? n সংখ্যক রেখা থাকে। ঠিক আছে, তাহলে n সংখ্যক রেখা থাকলে এইদিকে দেখো তো প্রতি একক দৈর্ঘ্যে, তাহলে কি হবে? a প্লাস বি, ভাই একটা তো সিড এবং একটা হচ্ছে কি বলতো দাগের দৈর্ঘ্য হচ্ছে এটা। n সংখ্যক দাগ থাকলে সব মিলা কয় সেন্টিমিটার হবে? 1 সেন্টিমিটার। কারণ পুরোটা ছিল এরকম, এদিকে দেখো এরকম কাছের ডোরা, ডোরার মধ্যে এভাবে দাগ কাটা ছিল। এখানে কত সংখ্যক যদি থাকে, এই একটা ডোরার একটা সিড মেলা হয় হচ্ছে a প্লাস বি। তাহলে n সংখ্যক যদি পুরোটা মেলা থাকে, তাহলে n এর সাথে এটা গুণ দিলে এই পুরোটার দৈর্ঘ্য কিন্তু বলে দেওয়া ছিল 1 সেন্টিমিটারের উপর কতগুলো দাগ কাটা হয়, প্রায় 10,000। তাহলে n মানে কত হবে এখানে? n মানে হবে 1 ডিভাইডেড বাই a প্লাস বি। ক্লিয়ার? আচ্ছা, তখন আমরা কি লিখতে পারি ভাই? আমরা দেখেছিলাম এখানে ছিল ডি সাইন থিটা ইকাল টু উজ্জ্বল আলোর ক্ষেত্রে n ল্যামডা। ঠিক আছে, আর এখানে আমরা জানি 1 ডিভাইডেড বাই ডি, কারণ না ডি মানে কি বলতো ভাই? ডি মানে ছিল হচ্ছে ডি ইকাল টু হচ্ছে এ প্লাস বি, গ্রেটিং ধ্রুবক। তাহলে আমরা এটা কি পেলাম? n মানে পেলাম হচ্ছে কি বলতো? n মানে পেলাম হচ্ছে 1 ডিভাইডেড বাই ডি। তাহলে ডি ইকাল টু কি হবে? ডি ইকাল টু হবে 1 ডিভাইডেড বাই n। তাহলে এখানে আমরা সূত্র কি লিখতে পারি? ডি সাইন থিটা
এন ল্যামডা। তাহলে ডি এর পরিবর্তে এখানে কি লিখতে পারি 1 ডিভাইডেড বাই এন, একক দৈর্ঘ্যে দাগের সংখ্যা, ঠিক আছে, সাইন থিটা এন ল্যামডা। তাহলে ল্যামডা ইকাল টু কি হবে, ল্যামডা ইকাল টু হবে হচ্ছে উপরে থাকবে সাইন থিটা আর নিচে হবে কি বলতো ভাই এন ইন্টু এন। ক্লিয়ার? তাহলে এগুলো সব কিছু জানলে একটা আলোর কি করে বের করা যায় বলতো, আলোর বের করা যায় হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বের করা যাবে। এগুলো সব কিছু যদি জানা থাকে আলোর তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারবে, তরঙ্গ দৈর্ঘ্য। তো গেটিং এর ব্যবহার কোথায় সেটা তোমাদের একটু দেখাই, গেটিং এর ব্যবহার, ঠিক আছে। তাহলে গেটিং এর ব্যবহার অনেক সময় আসে, গেটিং কোথায় ব্যবহার করা হয় সেটা তো জানতে হবে। তাহলে এখন দেখা হচ্ছে গেটিং এর ব্যবহার, দেখানোর পর অঙ্ক দেখাবো। তাহলে গ্রেটিং এর ব্যবহার, গ্রেটিং এর ব্যবহার, ঠিক আছে। তাহলে গেটিং এর ব্যবহার করা হয় এদিকে দেখো, তো আলোর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে কিছুক্ষণ আগেই দেখালাম কি দ্বারা আলোর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করবে, এই যে সূত্র দ্বারা আলোর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়, এই সূত্র দ্বারা। যদি সাইন থিটার মান জানা থাকে, এ বড় হাতের এন এবং এন যদি জানা থাকে, তাহলে আলোর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে পারবে। তো এই কাজটাই আমরা দেখবো। 1 নম্বর কাজ হচ্ছে আলোর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করা। গেটিং এর মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করা যায়, আলোর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করা যায়, তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করা যায়। ঠিক আছে, এরপরে কি এই তরঙ্গ দৈর্ঘ্যের দুইটি বর্ণালী রেখা পৃথক করা যায়। 2 নম্বর কাজ, দুইটি বর্ণালী রেখা পৃথক করা যায়, লাল হলে লাল, আলো নীল হলে নীল। একই তরঙ্গ দৈর্ঘ্যের দুটি বর্ণালী, তরঙ্গ দৈর্ঘ্য একই হয়, বর্ণালী আলাদা করা যায়। তাহলে একই তরঙ্গ দৈর্ঘ্যের দুটি বর্ণালী রেখা পৃথক করা যায়, দুইটি বর্ণালী রেখা পৃথক করা যায়, পৃথক করা যায়। 3 নম্বর কাজ কি এই গেটিং এর, তরঙ্গ দৈর্ঘ্যের সাপেক্ষে অপবর্তন কোণের পরিবর্তনের হার নির্ণয় করা যায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা কিন্তু। 3 নম্বর হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের সাপেক্ষে, তরঙ্গ দৈর্ঘ্যের সাপেক্ষে অপবর্তন কোণের পরিবর্তনের হার নির্ণয় করা যায়। হার নির্ণয় করা যায়। ঠিক আছে, এই হলো আমাদের গেটিং এর ব্যবহার। এখন প্রশ্ন দেখবো কয়েকটা গেটিং এর। কোশ্চেন 1 লেখো, খাতা কলম নাও এবং লেখা শুরু করো। কোশ্চেন 1 এরকম বলা আছে 22 ইন্টু 22 ইন্টু 10 ইনভার্স 5 সেন্টিমিটার বেধের একক ছিদ্রের উপর সমকোণে এত তরঙ্গ দৈর্ঘ্য 5500 অ্যামস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেলা হলো। তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেলা হলো। ঠিক আছে, কেন্দ্রীয় চরম বিন্দুর উভয় পাশে প্রথম দুইটি
অবম বিন্দুর কণিক অবস্থান নির্ণয় করো। অবম বিন্দুর কণিক অবস্থান নির্ণয় করো। ভাই এটা কিন্তু করালাম হচ্ছে অপবর্তন গেটিং না, ঠিক আছে? এটা হচ্ছে অপবর্তন থেকে তোমাদের করালাম, মনে পড়ে কিনা? কয়েকটা অঙ্ক করার পরে আমরা হচ্ছে অপবর্তনের অঙ্ক, এই অপবর্তনের যেগুলো গেটিং এর অঙ্ক কি বলে দেখালাম সেই ক্যালকুলেশনে যাব। এই যে গেটিং করার আগে তোমাদের মেন অপবর্তন দেখাইছিলাম, মনে আছে কিনা জানি না। এই যে তোমার মনে করো এরকম ছিল, এই একটা সিড ছিল, এই সিডের প্রস্থ ছিল হচ্ছে এ, ঠিক আছে? এরকম একটা সিড ছিল, এই সিডের প্রস্থ ছিল এ, এবং এখান থেকে একটা স্ক্রিনের উপর পর্দার উপরে আলো ফেলা হয়েছিল। আলো ফেলা হইলে কেন্দ্রীয় উজ্জ্বল আলো কিন্তু বড় ছিল, এইদিকে দেখো কেন্দ্রীয় উজ্জ্বল আলো ছিল এইরকম, এত বড়, একটু বাঁকা গেছিল, যাওয়ার কথা ছিল এই সোজাসুজি, কিন্তু গেছিল এই বরাবর, ঠিক আছে? এইরকম হয়েছিল আর কি। এটা কেন্দ্রীয় উজ্জ্বল আলো, সেন্ট্রাল ব্রাইটনেস ছিল। সেন্ট্রাল ব্রাইটনেসের পরে এটা ছিল প্রথম অবম বিন্দু, মানে প্রথম ডার্ক, আর এই পারে ছিল একটা প্রথম ডার্ক, আর এটা ছিল সেন্ট্রাল ব্রাইটনেস, কেন্দ্রীয় উজ্জ্বল আলো। এটা ছিল প্রথম ডার্ক, অন্ধকার, অন্ধকারের পরে ফার্স্ট ব্রাইটনেস, উপরেও ছিল ফার্স্ট ব্রাইটনেস। তাহলে এখন প্রশ্নতে বলা আছে এত বেদের একটি সিডের এর মান বলা আছে, এর মান কত বলা আছে? এর মান বলা আছে হচ্ছে 22 ইন্টু 10⁻⁵ সেন্টিমিটারে বলা আছে। হ্যাঁ, একক দেখো তো, একক ছিদ্রের সিডের উপর সমকোণে, একবারে সমকোণে যে আলোটা ফেলা হয়েছে, যে আলোটা এভাবে গেছে, বা যে আলোটা এভাবে গেছে তার তরঙ্গ দৈর্ঘ্য বলা আছে। সেই তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডার মান বলা আছে কত? 5500 অ্যামস্ট্রং। এখন প্রশ্ন হচ্ছে কেন্দ্রীয় চরম বিন্দুর উভয় পাশে প্রথম দুইটির অবম বিন্দুর কণিক অবস্থান নির্ণয় করো। ভাই কণিক অবস্থান সবসময় নির্ণয় করা হয় মাঝখান থেকে, এই মাঝখান থেকে, সেন্ট্রাল ব্রাইটনেসের মাঝখান থেকে, এখান থেকে কণিক অবস্থান নির্ণয় করতে হবে ফার্স্ট ডার্কের। আচ্ছা একটু নিচ দিয়ে গেল, এই যে এরকম ভাবে যাবে, দেখো ঠিক আছে, এই যে এইভাবে যাবে, এইভাবে, এইভাবে, এইভাবে যাবে, এই কণিক অবস্থানটা নির্ণয় করতে বলেছে। আরেকটা আসবে নিচে, এইভাবে যাবে, এই কণিক অবস্থানটা নির্ণয় করতে বলেছে, বুঝতে পারছো? সে জিনিসটা আমরা নির্ণয় করব। তা আমরা জানি ভাই, এই যে যখন তোমাদের পড়াইছিলাম, অপবর্তন পড়াইছিলাম, তখন মনে আছে কিন্তু ডার্ক কোথায় পাওয়া যায়, এই সূত্র কিন্তু উল্টা ছিল। কার? এটা ছিল হচ্ছে ব্যাতি স্যারের। তখন লেখা ছিল যে এরকম লেখা ছিল হচ্ছে এ সাইন থিটা ইকাল টু হচ্ছে এন ল্যামডা, এন তমর জন্য, ঠিক আছে? তাহলে অতএব সাইন থিটা ইকাল টু কি ছিল? এন তমর জন্য এন ল্যামডা ডিভাইডেড বাই এ, বুঝা গেল? তাহলে এখন প্রশ্ন হচ্ছে কোণের মান চাইছে কিন্তু প্রথম অবমের জন্য, প্রথম, এটা এই ভাই এটা ছিল অন্ধকার বিন্দুর জন্য, অন্ধকার। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই কিছুক্ষণ আগে তো আপনি এই সূত্র দেখালেন, এটা তো আলোর জন্য। ভাই যখন তোমাকে অপবর্তন বলবে তখন অন্ধকারের জন্য এটা, আর যখন এটা হয়ে যাবে হচ্ছে গ্রেটিং, গ্রেটিং যখন বলবে এই অপবর্তনেরই, তখন এটা হয়ে যাবে আলোর জন্য, আলো হয়ে যাবে। এটা একই সূত্র, সেম। কিন্তু আমি এখন পড়াচ্ছি গ্রেটিং, করালাম ঠিক আছে, কিন্তু অঙ্কটা করাচ্ছি হচ্ছে অপবর্তনের অঙ্ক। গ্রেটিং এখনো করাইনি, গ্রেটিং হলে এটা কিন্তু এই সূত্রটা হয়ে যেত অন্ধকারের জন্য, আলোর জন্য। আর এখন যেহেতু অপবর্তন করাচ্ছি, এটাই সূত্র অন্ধকার। যদি এ সাইন থিটা, মানে এই যে প্রথম থেকে একটা রশ্মি নিতে হবে আর শেষ থেকে একটা রশ্মি নিতে হবে, এর মধ্যে যদি পথ পার্থক্য এন ল্যামডা হয়, মানে ল্যামডা, 2 ল্যামডা, 3 ল্যামডা এরকম হয়, সেগুলো অন্ধকার হবে, ঠিক আছে? তাহলে এখন থেকে আমরা করা শুরু করি। এখানে প্রথম অবম বিন্দু মানে এন এর মান 1 হবে, তাহলে কি লিখবো? সাইন থিটা 1 প্রথমের জন্য, তাহলে এখানে হবে ল্যামডা বাই এ। তাহলে কি হবে? ল্যামডা বাই এ যদি হয়ে থাকে, তাহলে থিটা 1 এর মান কত হবে?
প্রথম অবমের জন্য থিটা 1 হবে হচ্ছে সাইন ইনভার্স ল্যামডা বাই এ। তো সাইন ইনভার্স ইকাল টু কত হবে যদি আমরা করি, ল্যামডা মানে হচ্ছে কত ছিল 5500, ঠিক আছে, অ্যামস্ট্রং ছিল। তাহলে 5500 অ্যামস্ট্রংকে আমরা রূপান্তর করব হচ্ছে মিটারে। 5500 10 ইনভার্স 10, এটা মিটারে হইলো। তাহলে নিচেরটাও মিটারে করতে হবে। এর মান দেওয়া ছিল ভাই, বেদের মান প্রস্থ দেওয়া ছিল সেন্টিমিটারে, 100 সেন্টিমিটারে 1 মিটার। তাহলে এটা কত করতে হবে 22 ইন্টু 10 ইনভার্স, তাহলে আমরা কত দেবো 5 ছিল কিন্তু। 22 সেন্টিমিটারকে তুমি যদি কিসে রূপান্তর করতে চাও মিটারে, 10 ইনভার্স 2 দ্বারা গুণ মানে 100 দ্বারা ভাগ, তাহলে মিটারে হবে। এটা করলে আসবে হচ্ছে 0.25, ঠিক আছে। তাহলে আমরা এটা করলে আসবে হচ্ছে একবারে যদি করে 0.25 না, মানটা আসবে 0.25, সরি ভাই, মানটা আসবে 0.25। তাহলে কি আসবে আমরা পেলাম হচ্ছে এখানে আসবে সাইন ইনভার্স 0.25 আসলে কোণের মান আসবে হচ্ছে 14 ডিগ্রি 19 মিনিট, ঠিক আছে। এখন যদি বলে ভাই আমার প্রশ্নতে বলা ছিল প্রথম অববিন্দুর কণিক অবস্থান নির্ণয় করলাম, ঠিক আছে, যদি বলতো দ্বিতীয় অববিন্দুর কণিক অবস্থান নির্ণয় করো, তাহলে কি হতো, যদি প্রশ্নতে এরকম চাইতো দ্বিতীয় অববিন্দু যদি চাইতো প্রথম না চাই, তাহলে কিছুই হতো না, খালি এই যে সূত্র এখানে করতে হতো এরকম। দ্বিতীয় অববিন্দু হলে সাইন কণিক অবস্থান চাইছে থিটা 2, আর এখানে হচ্ছে ল্যামডার কত বসতো, এন এর জায়গায় 2 বসতো, এন ল্যামডা বাই এ। তখন কি লিখতে তুমি থিটা 2 ইকাল টু লিখতে এইভাবে সাইন ইনভার্স, খালি যা আছে তাই, খালি 2 গুণন হইতো কার সাথে বলো তো ভাই, এই যে যেটা আসছে সবগুলোই ঠিক থাকতো, 0.25 এর সাথে হচ্ছে কি খালি 2 গুণন হইতো, 2 গুণন হইতো যেটা পাইতাম 0.5, এই সাইন 30 ডিগ্রির মান হাফ, এই যে 0.5 মানে হাফ, তখন হয়তো দ্বিতীয় অববিন্দুর জন্য দ্বিতীয় কণিক অবস্থান হয়তো 30 ডিগ্রি পুরে, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে গেটিং এর অঙ্কের দিকে যাই। এটা তো তোমাদের এগুলো অঙ্ক করাইছিলাম অপবর্তনের, এখন আমরা যাব হচ্ছে গ্রেটিং এর অঙ্ক করাই, ঠিক আছে। তাহলে এখন 4 নম্বর 2 নম্বর অঙ্কতে গেলাম, এটা 1 নম্বর গেল। কোশ্চেন 2 গেটিং এর অঙ্ক করাই, এখন যতটুকু পড়ালাম সেই অঙ্কগুলো করতে হবে। কোশ্চেন 2, তাহলে কোনো অপবর্তন গেটিং এ প্রতি সেন্টিমিটারে 4200 দাগ মানে রেখা রয়েছে আর কি। তাহলে কোনো প্রশ্ন হচ্ছে এরকম, কোনো অপবর্তন গ্রেটিং এ প্রতি সেন্টিমিটারে প্রতি সেন্টিমিটারে 4200টি রেখা রয়েছে। ঠিক আছে, এর উপর সোডিয়াম আলোর সমান্তরাল রশ্মিগুচ্ছ, এর উপর সোডিয়াম আলোর সমান্তরাল রশ্মিগুচ্ছ অবিলম্বভাবে আপতিত হলে বর্ণালী রেখার দ্বিতীয় ক্রম দ্বিতীয় ক্রম 30 ডিগ্রি অপবর্তন কোণ উৎপন্ন করে।
কোণ উৎপন্ন করে। ঠিক আছে, সোডিয়াম আলোর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। ওই যে আমি বললাম গেটিং এর মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করা যায়। প্রশ্ন হচ্ছে সোডিয়াম আলোর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। নির্ণয় করো। ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে এখন দেখি আলো হলে আমরা কি জানি। এই গেটিং এর হলে সূত্র কিন্তু এই যে আমি বললাম কি বলে, এই পথ পার্থক্য ডি সাইন থিটা ইকাল টু এন ল্যামডা হলে আলো। ঠিক আছে, আর এই দিকে দেখো তো ভাই অন্ধকার কি ছিল যখন আমি কিসের অঙ্ক করেছিলাম, সরাসরি অপবর্তনের। তোমাদের একটু ধরাই দিই, অনেক সময় পরীক্ষায় যায় দেখবা এলোমেলো হয়ে গেছে। ভাই গেটিং এর হলে এই সূত্রই হবে আলোর সূত্র, আর যদি গেটিং বাদে খালি অপবর্তনই হয় তাহলে এটাই হবে অন্ধকারের সূত্র বা অবম বিন্দু বা মিনিমাম, একই সূত্র। এটা একটু মনে রাখবা, খালি ব্যতিক্রম হচ্ছে অপবর্তন, সব জায়গায় এটা হচ্ছে আলো, আর অপবর্তন হলে এটা শুধু হবে অন্ধকারের সূত্র। ক্লিয়ার? তাহলে এখানে দেখো তো ভাই, এটা যেহেতু গ্রেটিং এর দ্বারা অপবর্তন, তাহলে ডি সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা হলে কি হবে, আলো পাবো। তাহলে ডি মানে কি ভাই বলো তো? ডি মানে হচ্ছে এ প্লাস বি, এই গ্রেটিং এ গ্রেটিং ধ্রুবক ছিল ডি, আর সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে এন ল্যামডা। এই তো, এরপরে কি করতে পারি, কিছুক্ষণ আগেই তোমাদের সূত্র দেখালাম। এইদিকে দেখো তো ভাই, এ প্লাস বি মানে কি ছিল, 1/n। ঠিক আছে, তাহলে এখানে কি লিখতে পারি, এ প্লাস বি এর জায়গায় 1/n সাইন কি হবে থিটা ইকাল টু ছিল এন ল্যামডা। এন ল্যামডার পরে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করার সময় কি ছিল, তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করার সময় ছিল ল্যামডা ইকাল টু কি লিখবো বলো তো ভাই, উপরে সাইন থিটা উপরে ছিল আর নিচে ছিল এন ইন্টু এন, এই তো ছিল। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে সাইন থিটার কত মান বলা আছে, বলা আছে সাইন 30 ডিগ্রি, কোণ তৈরি করেছে যে সাইন 30 ডিগ্রি ইন্টু, আচ্ছা উপরে সাইন 30 ডিগ্রি দিলাম। এরপরে আমরা কি করব ভাই বলো তো, 1/n, এন মানে কত, এন এই একটা তারে কতটা দৈর্ঘ্য কাটা আছে মনে করো 4200, 1 সেন্টিমিটারে 4200 কাটা আছে, তাহলে এন এর মান কত হবে ভাই বলো তো, 1/n এর মান, এ প্লাস বি মানে তো 1/n, তাহলে 1/n মানে কত, 1/n মানে 1 সেন্টিমিটারে, এটা কিন্তু সেন্টিমিটারে কতটি দাগ কাটা আছে 4200, তাহলে 1/n এর মান কত হবে, আমরা এখান থেকে যদি একটু বের করে নিই 1/n এর মান, তখন আমরা লিখতে পারি সেন্টিমিটারকে আমরা করলাম হচ্ছে মিটারে রূপান্তর, যেহেতু অঙ্ক করব সেন্টিমিটারকে মিটারে রূপান্তর করতে হলে 100 দ্বারা ভাগ বা 10 ইনভার্স 2 দ্বারা গুণ। ঠিক আছে, আর এই পারে হচ্ছে এটা কত 4200 মিটার, এই আমরা করলাম আর কি। তাহলে এই মানটা আমরা বসাবো, 1/n, আর এখানে আছে এদিকে দেখো 1/sin। ভাই তুমি যদি অঙ্ক করো, অঙ্ক করার সময় তুমি চাইলে কি করতে পারবা, একটু স্টাইল করে লিখতে পারবা, একই অঙ্ক এক জায়গায় শেষ করাতে পারবা। কিভাবে করতে পারবা, এই যে সাইন থিটা এখানে লিখলাম, পাশে পাশে গুণ হওয়া মানে সাইডে গুণ হওয়া, 1/n ইন্টু 1/, ছোট হাতের n, এভাবে যদি করে নাও জিনিসটা তোমার জন্য সহজ হয়। তাহলে সাইন থিটা কত হবে, সাইন 30 ডিগ্রি, তাহলে 1/n মানে কত পাইলাম, উপরে 1 ইন্টু 10 ইনভার্স 2 আর নিচে হচ্ছে কত 4200। ঠিক আছে, 1/n মানে কত, এই কততম আমাকে বলেছে বলো তো ভাই, এটা বলেছে হচ্ছে বর্ণালীর দ্বিতীয় রেখা পাওয়া যায়, তাহলে এন এর মান এখানে 2 না, দ্বিতীয় রেখা এন এর মান 2 হলে দ্বিতীয় যদি উজ্জ্বল আলো বলে 2, প্রথম উজ্জ্বল আলো বললে এন এর মান 1, আর এন এর মান 0 হলে কেন্দ্রীয় উজ্জ্বল আলো, এখন এখানে কত হবে 1/2। ঠিক আছে, এই করলে আমরা ল্যামডার মান যেটা পাবো অঙ্ক করলে, সেই ল্যামডার মান হবে হচ্ছে 5952 ইন্টু 10 ইনভার্স 10। ঠিক আছে, 10 ইনভার্স 10। এখন প্রশ্ন হচ্ছে এটা মানে কি লাগা যায়, অ্যামস্ট্রং লাগা যায়, 5952 অ্যামস্ট্রং। ঠিক আছে, এই একটা আমরা করলাম। এবার একটা প্রশ্ন দিয়ে আমরা শেষ করব, সেই প্রশ্ন হচ্ছে বুয়েট অ্যাডমিশন টেস্টে 14-15 সালে আসছিল, সেটা আমরা এখন একটু দেখব। বুয়েট অ্যাডমিশন টেস্ট 14-15 সালে আসছিল, সেটা কি সেটা একটু দেখতেছি। কোশ্চেন 3-তে যাই, কোশ্চেন 3
বুয়েট কত অ্যাডমিশন টেস্ট আসছিল হচ্ছে 2014-15-তে। ঠিক আছে, তাহলে নীল প্রশ্ন লিখলাম, নীল এলইডি হতে নিঃসৃত আলো একটি অপবর্তন গেটিং এর ওপর লম্বভাবে আপাতিত হয়। ঠিক আছে, এই অপবর্তন গেটিং এ (25.4 মিলিমিটার প্রস্থে সমব্যবধানে 1.26 into 10⁴ রেখা টানা আছে। ঠিক আছে, আচ্ছা, কেন্দ্রীয় অক্ষ হতে কত ডিগ্রি কোণে দ্বিতীয় চরম উৎপন্ন হবে। এই চরম মানে হচ্ছে আলো, আর অবম মানে হচ্ছে অন্ধকার, মনে থাকে যেন। নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বলা আছে, নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্য প্রশ্নতে দেওয়া আছে আর কি। হ্যাঁ, তরঙ্গ দৈর্ঘ্য বলা আছে এরকম, নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইকাল টু বলা আছে হচ্ছে 450 ইন্টু 10⁹9 মিটার, এটা বলা আছে আর কি। প্রশ্ন হচ্ছে এটাই। ঠিক আছে, প্রশ্নটা যদি দেখি, বুয়েট 14-15 সালে আসছিল। নীল এলইডি হতে নিঃসৃত একটি আলো একটি অপবর্তন গেটিং এর উপর লম্বভাবে আপাতিত হয়। এই গেটিং দেখো তো কত মিলিমিটার, 25.4 মিলিমিটার প্রস্থে সমব্যবধানে এতটি রেখা টানা আছে। এটা কিন্তু 1 সেন্টিমিটার বলেনি, এবার মিলিমিটারে বলেছে। কেন্দ্রীয় অক্ষ হতে কত ডিগ্রি কোণে দ্বিতীয় চরম উৎপন্ন হবে। ভাই কেন্দ্রীয় অক্ষ হতে, ঠিক আছে, দ্বিতীয় চরম উৎপন্ন হবে মানে দ্বিতীয় উজ্জ্বল আলো পাবো। নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু বলে দেওয়া আছে, বোঝা গেল। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের কিন্তু বলেছে হচ্ছে, দেখো তো দ্বিতীয় চরম উৎপন্ন কোথায় পাবো। এখন এটা কিন্তু গ্রেডিং এর সূত্রতে চলে আসলাম। গ্রেডিং আর হচ্ছে কার সূত্র সেম বলো তো ভাই? ব্যতিচারের সূত্র সেম। ব্যতিচারে যেগুলো সূত্র ছিল আলোর জন্য অন্ধকারের জন্য, আর গ্রেডিং এ অপবর্তনের সূত্র সেম। ব্যতিক্রম শুধু হচ্ছে অপবর্তনের সূত্র, শুধু অপবর্তন যেগুলো আছে, একক সিডের দরুন অপবর্তন, আর উল্টা হয়ে যাবে। একক সিডের দরুন অপবর্তন যেটা ছিল ওই সূত্রটা খালি একটু ব্যতিক্রম, আর বাকি দুটো সেম। তাহলে এখন প্রশ্ন হচ্ছে 1 মিটারের রেখার সংখ্যা কত সেটা যদি আমরা বের করি, এন এর মান যদি আগে আমরা বের করতে পারি সলিউশন, তাহলে আমাদের জন্য এটা বের করা খুবই সহজ। এটা কিন্তু রিটেন আসছিল, জায়গা স্বল্প, ওর মধ্যেই তোমাকে অ্যান্সার করতে হবে। ঠিক আছে, তাহলে 1 মিটারের রেখার সংখ্যা কত হবে সেটা আমরা দেখব। এখন প্রশ্ন হচ্ছে, এখানে বলছে কি এত মিলিমিটারে, এই যে 25.4 মিলিমিটারে ব্যবধানে কয়টি রেখা আছে, এতটি রেখা আছে।
তাহলে এখন যদি আমরা বের করতে ভাই 1 মিটারের জন্য যদি বের করি, এই যে 1 মিটারের জন্য মনে করো বের করলাম। আচ্ছা, এটা একটু মিশিয়ে দিই। 1 মিলিমিটার 1 মিটারের জন্য আমরা করি, তাহলে সব কাজ সব মিটার এককে নেওয়া যাবো। 1 মিটারে রেখার সংখ্যা, 1 মিটারে রেখার সংখ্যা, তাহলে 1 মিটারে রেখার যদি সংখ্যা দেখি, n = কত হবে? উপরে কত দেওয়া আছে? রেখার সংখ্যা, এদিকে দেখো। তাহলে এত মিলিমিটারে রেখার সংখ্যা এত, অতএব 1 মিলিমিটারে রেখার সংখ্যা কত? মিলিমিটার থেকে মিটারে প্রকাশ করব, ঠিক আছে? তাহলে রেখার সংখ্যা কত আছে বলো তো ভাই? 1.26 ইন্টু 10⁴ এতটি সংখ্যা। তাহলে কত মিলিমিটারে? 25.4 মিলিমিটারে এতটি রেখার সংখ্যা আছে। তাহলে মিলিমিটারে যদি করতে চাই, তাহলে মিলিমিটারকে ভাই মিটারে প্রকাশ করতে হলে 1000 দ্বারা ভাগ বা 10⁻³ দ্বারা গুণ। তাহলে এটা আসবে হচ্ছে 4.96 ইন্টু 10⁵ ঠিক আছে? মিটারে সংখ্যা বেশি হবে না? এত মিলিমিটারে যদি এতগুলা থাকে, তাহলে মিটারে তো আরো বেশি হবে। এখন প্রশ্ন হচ্ছে দ্বিতীয় চরম বিন্দু বলেছে ভাই। চরম বিন্দু মানে হচ্ছে উজ্জ্বল ডোরা, আর অবম বিন্দু মানে হচ্ছে অন্ধকার ডোরা। তাহলে এখন আমরা জানি n মানে কি ছিল বলো তো? 1/d মানেই তো n, ঠিক আছে? এটা আমরা পেয়ে গেলাম। সেটা কত পাইছি? এদিকে দেখো তো ভাই, d মানে আমরা পাবো, সরি ভাই, d মানে হচ্ছে 1/n। হ্যাঁ, কি লিখতেছি? তাহলে এখন আমরা অতএব d মানে হচ্ছে 1/n, ক্লিয়ার? তাহলে n মানে কত হবে? এদিকে দেখো, তাহলে 4.96 ইন্টু 10⁵, ঠিক আছে? d মানে হচ্ছে, মনে আছে তো, d মানে হচ্ছে একটা সিডের প্রস্থ প্লাস হচ্ছে একটা ডোরার প্রস্থ, ঠিক আছে? d মানে, আচ্ছা, আর 1 সেন্টিমিটার n সংখ্যক ছিল, তাই তখন আমরা দিছিলাম n ইন্টু d মানে হচ্ছে 1 দিছিলাম। আর এখান থেকে d = লিখছিলাম 1/n। মনে পড়ে কিনা জানি না, এর আগে কিছুক্ষণ আগেই লেখালাম। তাহলে এটা হবে আমাদের হচ্ছে 2.0159 ইন্টু 10⁻6 মিটার, ক্লিয়ার? আচ্ছা, এরপরে ডি যখন তো পাইলাম, দ্বিতীয় চরম বিন্দু চাইছে। তাহলে দ্বিতীয় চরম বিন্দু মানে কি? এই যে সূত্র, পথ পার্থক্য d sin θ = n λ, সূত্র মনে আছে তো? এটা n সংখ্যকের জন্য। তাহলে দ্বিতীয়র জন্য কি হবে? দ্বিতীয়র জন্য কি হবে? d sin θ, দ্বিতীয় চরম বিন্দু বা উজ্জ্বল বিন্দু, তাহলে n এর মান হবে 2 λ। এই তাহলে এখন হচ্ছে আমাদের কি চাইছে? দেখো, কণিক অবস্থান চাইছে, কোণের মান চাইছে কিন্তু। তাহলে কণিক অবস্থান যদি আমরা বের করি, তাহলে sin θ = কত হবে বলো তো? 2 λ/d। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি θ = হবে sin ইনভার্স 2 λ/ হচ্ছে d। তাহলে এখন যদি ক্যালকুলেশন করি, তাহলে কত হয় একটু দেখি। তাহলে এখানে আছে হচ্ছে θ = sin ইনভার্স 2 ইন্টু এই আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য, নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্য মারা আছে, সেই তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু বলা আছে মিটারে অঙ্কতে, সেটা হচ্ছে 450 ইন্টু 10⁻9 মিটার, ঠিক আছে? এরপরে আমরা দেখলাম ডি মানে কত বের করলাম, এই যে কিছুক্ষণ আগে ডি মানে বের করলাম, কই ডি? এই যে ডি এর মান বের করলাম 2.0159। আচ্ছা, একটু ছোট করে নি, দেখতে অসুবিধা হচ্ছে। 2.0159 10⁻6, তাহলে এই মানটা বসাই। 2.0159 10⁻6, এটা বসালে আমরা যেটা পাই, কোণের মান হবে হচ্ছে 26.52 এই হলো আমাদের বুয়েটের প্রশ্ন, ঠিক আছে? এবার লাস্ট যে অঙ্ক করাবো, কুয়েট এবং রুয়েট অ্যাডমিশন টেস্ট আসছিল, সেই অঙ্ক করে আজকে আমরা শেষ করে দেব, ঠিক আছে? তাহলে এখন আমরা যাই। এটা কোশ্চেন কত ছিল? কোশ্চেন মেবি ছিল হচ্ছে 3 নম্বর প্রশ্ন। এবার যাই 4 নম্বর প্রশ্নতে। নাম্বার 4, কোশ্চেন 4 লেখো। কোশ্চেন 4 এরকম ছিল, একটি অপবর্তন গেটিং, এটা কোথায় আসছে সেটা তার আগে একটু দেখাই দিই। এটা আসছে হচ্ছে কোশ্চেন 4 কুয়েট অ্যাডমিশন টেস্টে আসছিল। কুয়েটে আসছিল হচ্ছে 19-20 সেশনে, 19-20, এবং রুয়েটে এটা আসছিল 18-19 সেশনে। রিপিট করছে প্রশ্ন রুয়েটের, 18
19, ঠিক আছে এই সেশনে। তাহলে কুয়েট এবং রুয়েটে দুই জায়গায় আসছিল এটা। তাহলে এখন আমরা দেখি এটা কি বলিছে। একটি অপবর্তন গেটিং গ্রেটিং এর প্রতি সেন্টিমিটারে 6000টি রেখা আছে, যার মাধ্যমে সোডিয়াম আলোর দ্বিতীয় চরমের বর্ণঢাল পাওয়া যায়। দ্বিতীয় চরমে কি পাওয়া যায়? বর্ণঢাল পাওয়া যায় বা বর্ণাঢাল। পাওয়া যায়, ঠিক আছে। দুটি সোডিয়াম আলোর তরঙ্গ দৈর্ঘ্য, সেটা বলা আছে দুটি সোডিয়াম আলোর তরঙ্গ দৈর্ঘ্য আলোর তরঙ্গ দৈর্ঘ্য 5890 অ্যামস্ট্রং, মানে 5890 অ্যামস্ট্রং। আর এবং আর একটা হচ্ছে 5896 অ্যামস্ট্রং, ঠিক আছে। 5896 হলে এদের মধ্যে কণিক দূরত্ব কত? ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা কুয়েটের এটা দেখতেছি। একটি অপবর্তন গেটিং এর প্রতি সেন্টিমিটারে কত? 6000টি রেখা আছে, যার মাধ্যমে সোডিয়াম আলোর দ্বিতীয় চরমে, বুঝাইছে, বর্ণঢাল পাওয়া যায়। আচ্ছা, দ্বিতীয় চরমে বলেছে, কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে। দুইটি সোডিয়াম আলোর তরঙ্গ দৈর্ঘ্য, একটা বলা আছে 5890 আর একটা বলা আছে 5896 হলে এদের মধ্যে কণিক দূরত্ব কত সেটা আমরা বের করব। তাহলে এখন যেটা যেটা দেওয়া আছে সেটা আমরা লিখি, তাহলে আমাদের অঙ্কটা কিছু আগে যাবে। তাহলে আমরা হচ্ছে যদি যাই, এখানে বলা আছে হচ্ছে এন এর মান বলা আছে। এন এর মান প্রতি সেন্টিমিটারে কত বলা আছে বলো তো ভাই? এই একটি অপবর্তন গেটিং এর প্রতি সেন্টিমিটারে 600টি রেখা আছে, ঠিক আছে, 600টি সেটা বলা আছে। তাহলে এন এর মান কত? 600টি না, 6000টি, সরি ভাই, 6000। এবং প্রথম আলোর তরঙ্গ দৈর্ঘ্য বলা আছে হচ্ছে 5800 কত বলা আছে 90 অ্যামস্ট্রংকে যদি আমরা মিটারে করি তাহলে কি করতে হবে, বা সেন্টিমিটারে, উপরেরটা যেহেতু সেন্টিমিটার এককে আছে ভাই, আমি আবার দেখাচ্ছি তোমাদের। এইদিকে দেখো তো ভাই, তোমাদের একটা রেখার প্রস্থ ডি ইকাল টু ছিল এ প্লাস বি, এবং প্রশ্ন হচ্ছে এন সংখ্যক রেখা থাকে এক সেন্টিমিটারের মধ্যে, এটা ইকাল টু ছিল 1। এর মধ্যে এটা কি ছিল? এখন এন মানে কি ছিল বলো? এন মানে হচ্ছে ছিল 1 ডিভাইডেড বাই হচ্ছে এ প্লাস বি, বা এ প্লাস বি ইকাল টু কি ছিল? এ প্লাস বি ইকাল টু ছিল 1 ডিভাইডেড বাই এন, ঠিক আছে। এন মানে সংখ্যা কতটি আছে? 6000টি ছিল। এখন প্রথমটার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে এত অ্যামস্ট্রং, এত অ্যামস্ট্রংয়ে যদি মিটারে প্রকাশ করো তাহলে হবে 10 ইনভার্স 10 মিটার। আর দ্বিতীয় তরঙ্গ দৈর্ঘ্য কত আছে? দ্বিতীয় তরঙ্গ দৈর্ঘ্য বলা আছে হচ্ছে 5896, তাহলে অ্যামস্ট্রংয়ে বলা আছে 10 ইনভার্স 10 দ্বারা গুণ দিলে এটা হবে মিটার। ক্লিয়ার? আচ্ছা, এতটি আছে কিন্তু ভাই, এটা এতটি হচ্ছে প্রতি সেন্টিমিটারে, এতটি, এটা কিন্তু প্রতি সেন্টিমিটারে, এটা লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে। বাকি নিচের গুলা করলাম কিন্তু মিটার। তুমি যদি অঙ্ক সহজে করতে চাও এগুলা তুমি সেন্টিমিটার করলে অঙ্ক আরো সহজে হবে। তাহলে 589000 ইন্টু 10 ইনভার্স 8 দ্বারা গুণ দিলে এটা হয় হচ্ছে কি বলতো ভাই? সেন্টিমিটার হয়।
আর প্রশ্ন হচ্ছে কেন ভাই মিটারকে, এদিকে দেখো তো ভাই, সেন্টিমিটার দ্বারা যদি তুমি সেন্টিমিটারে করতে চাও মিটারকে, তাহলে কি করতে হয় বলো? তাহলে করতে হয় হচ্ছে তোমার 10⁻² দ্বারা কি, বা 100 দ্বারা ভাগ। আচ্ছা মিটারে রাখলাম, এটা বুঝতে অনেকের সমস্যা আছে, সেন্টিমিটারে থাক, পরে আমরা দেখব নি। এরপরে দেওয়া আছে দেখো n = 2, n এর মান দেওয়া আছে 2, ঠিক আছে, n এর মান দেওয়া আছে 2, যে দ্বিতীয় চরম বিন্দুতে কি পাওয়া যায় বলো তো ভাই? দেখো চরমের বর্ণঢাল পাওয়া যায়, দ্বিতীয় চরমের বর্ণঢাল পাওয়া যায়, মানে দ্বিতীয় চরম বিন্দু আমরা পাই আর কি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই যে উজ্জ্বল আলোর জন্য d sin θ = n λ। এখন প্রশ্ন হচ্ছে d মানে কি ছিল? এই যে d মানে কি বলে লাগালাম ভাই, n ইন্টু d মানে ছিল 1, তাহলে d মানে কি হবে? d মানে হচ্ছে 1/n, তাহলে এখানে লিখলাম 1/n, d মানে হচ্ছে 1/n, এখানে লিখলাম sin θ, এখানে দ্বিতীয় চরম যেহেতু আমরা পাওয়া যায়, তাহলে n λ আগে লেখা রাখলাম, পরে দ্বিতীয় চরমে আসতেছি। তাহলে sin θ = কত হবে? কণিক পার্থক্য চাইছে কিন্তু, তাহলে হবে হচ্ছে n ছোট হাতের n λ। তাহলে কণিক অবস্থান কত হবে? কণিক অবস্থান যদি আমরা বের করতে চাই তাহলে এখানে লিখলাম হচ্ছে θ = কত হবে? sin ইনভার্স n λ, ঠিক আছে। আচ্ছা তাহলে sin ইনভার্স n λ হলে পরে লিখতে পারি λ1 এর জন্য কি কাহিনী ঘটবে দেখো, যেহেতু দুইটা আলোর তরঙ্গ ধরা আছে, এর জন্য কি ঘটবে? এর জন্য প্রথম আলোর যে ব্যবহার করা হয়েছে সোডিয়ামের, সেই তরঙ্গের দৈর্ঘ্যের জন্য কি হবে? তাহলে আর লিখলাম কণিক θ1 = লিখলাম সাইন ইনভার্স, কণিক ব্যবধান চাইছে কিন্তু দুইটার। তাহলে এখন হচ্ছে n মানে হচ্ছে কত হবে ভাই বলো তো? n মানে হচ্ছে, এখন আমরা মিটারে নিই সবগুলো, মিটারে না নিলে সম্ভব না ভাই। এখানে ছিল দেখো তো 1 সেন্টিমিটারে ছিল কতটি? 1 সেন্টিমিটারে দাগ সংখ্যা ছিল হচ্ছে কতটি? 6000টি, ঠিক আছে। তাহলে 1 মিটারে কত হবে? এদিকে দেখো তো 1 মিটার মানে কত? 100 সেন্টিমিটারে 1 মিটার, তাহলে 100 সেন্টিমিটারে কত হবে দাগ সংখ্যা? 6000 ইন্টু 100টি। 1 সেন্টিমিটারে যদি কত হয়? 6000টি হয়, তাহলে 100 দ্বারা গুণ দিতে হবে এতটি 1 মিটারে। তাহলে মিটার দিয়ে সবগুলো করি, যেহেতু সবগুলো মিটারে আমি করছি তাই। তাহলে সূত্র n এর মান কত হবে? 6000 ইন্টু 100 ইন্টু n এর মান কত? n এর মান 2, ঠিক আছে। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কত? 5890 ইন্টু 10⁻10, ঠিক আছে। এটা করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ক্যালকুলেটর বসালে 44.975 ডিগ্রি। তাহলে এটা পেলাম। এবার λ2 এর জন্য কি হবে? যেহেতু দুইটার কণিক ব্যবধান কত চাইছে সেটা চাইছি কিন্তু, তখন প্রশ্ন হচ্ছে λ2 এর জন্য কি হবে, এটা আমরা করি। যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য আরেকটা ছিল এর জন্য যেটা হবে সেটা হচ্ছে θ2 = কি লিখতে পারি? সাইন ইনভার্স, তাহলে ওই যে 1 মিটারে কয়টা দাগ আছে? 6000 ইন্টু 100টি, কত? দ্বিতীয় চরম বিন্দু মানে দ্বিতীয় উজ্জ্বল আলো, এই তরঙ্গ দৈর্ঘ্যের জন্য দ্বিতীয় উজ্জ্বল আলো, আর প্রথমটাতে এর জন্য কণিক ব্যবধান তো বের করলাম, দ্বিতীয় উজ্জ্বল আলো কোথায় পাবো? এরপর এটা ছিল 5896 ইন্টু 10⁻10, এটা করলে আমরা যেটা পাবো এটার মান আসে হচ্ছে 45.033 ডিগ্রি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে কণিক দূরত্ব কত হবে? দুইটার কণিক ব্যবধান, তাহলে দুইটা হচ্ছে আমরা বিয়োগ করব, তাহলেই তো আমরা পেয়ে যাবো কণিক ব্যবধান কত হয়। তাহলে আমরা এখন বিয়োগ করলাম, তাহলে হচ্ছে কণিক দূরত্ব বা কণিক ব্যবধান দুইটার জন্য তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ করেছি, আলোর কণিক ব্যবধান একটা পাওয়া যাবে নিচে, একটা পাওয়া যাবে উপরে। তাহলে কণিক দূরত্ব একটার কোণ কম হবে, একটার বেশি হবে। কণিক দূরত্ব θ = কত হবে? θ2 - θ1, ঠিক আছে। তাহলে θ2 কি ছিল? 45.033 মাইনাস 44.975, ঠিক আছে। এই এত ডিগ্রি আর এটা এত ডিগ্রি, তাহলে কণিক ব্যবধান হচ্ছে আমরা পাবো হচ্ছে 0.058 ডিগ্রি। এটাই হচ্ছে কণিক ব্যবধান, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।
ঠিক আছে, আজ এই পর্যন্ত। ঠিক আছে, ভালো থাকো সবাই।